এয়ার থাকে, তাই না? এয়ারের ভলিউম বের করা শিখছিলাম, তারপর হচ্ছে এয়ারের ভর বের করা শিখছিলাম, তাই তো, ওয়েট। তারপরে ওই রুমে ম্যাক্সিমাম কি পরিমাণ ময়েশ্চার থাকতে পারে, ম্যাক্সিমাম ময়েশ্চার, সেটা আমরা শিখছিলাম। এরপর আমরা শিখেছিলাম হচ্ছে দুইটা হিউমিডিটি শিখেছিলাম, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি আর একটা ছিল অ্যাবসলিউট হিউমিডিটি, তাই না? মনে থাকার কথা। আচ্ছা, আরও দুইটা জিনিস একটু ভালো মতো পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ওই স্যাচুরেটেড এয়ার, আনস্যাচুরেটেড এয়ার, তাই না? স্যাচুরেটেড এয়ার কীরকম হয়, আনস্যাচুরেটেড এয়ার কীরকম হয়, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম যে কম্পোনেন্ট, এয়ারের কম্পোনেন্ট বা এয়ারের মধ্যে কি কি জিনিস থাকে এটা আমরা আলোচনা করেছিলাম না, যে সলিড থাকে, লিকুইড থাকে, আর হচ্ছে গ্যাস থাকে, তাই না? সলিড বলতে কি বোঝায়? ডাস্ট পার্টিকেলগুলো ছিল, মাইক্রো অর্গানিজম ছিল, এগুলো হচ্ছে সলিড ম্যাটেরিয়াল। লিকুইড বলতে আমরা কি বুঝতাম? ময়েশ্চার ছিল, তাই না? এয়ারের মধ্যে তো ময়েশ্চার আছে, দেখা যায় না কিন্তু সেটা তো আছে। তো ময়েশ্চার হচ্ছে কি? লিকুইড। আর আছে হচ্ছে গ্যাস। গ্যাসের মধ্যে মেইনলি নাইট্রোজেন সব থেকে বেশি, তারপর অক্সিজেন, আর বাদ বাকি গ্যাসগুলো নাইট্রোজেন প্রায় 70%, অক্সিজেন প্রায় 20%, মানে 98% এখানে চলে গেল। আর বাদ বাকি যে 2% থাকে এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন বা কিছু তোমার নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এগুলো, তাই তো? এই ছিল হচ্ছে আমাদের গত ইয়ের পর। আজকে দেখো আমরা কি শুরু করব, এয়ার কম্পোনেন্ট যেগুলো করেছিলাম আমরা গত ক্লাসে, তাদের হার্মফুল ইফেক্ট। হার্মফুল ইফেক্ট মানে বুঝতেই পারতেছো ক্ষতিকর দিকগুলা কি কি। তার মানে আমি একটু আগেই যে কন্টেন্টগুলোর নাম বললাম, এখন আমি প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে তার কি করব, কি কি হার্মফুল ইফেক্ট আছে এই জিনিসটা মানে পড়ার টপিকটা খুব ছোট, অল্প সময় শেষ হয়ে যাবে। এখানে কিছু ইন্ট্রোডাক্ট দেখো, এখানে তোমার পার্সেন্টেজ দেওয়া আছে, কোনটা সেটার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। আর এই জায়গায় কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা আছে, যেটা আমি তোমাদেরকে বললাম যে গ্যাস থাকে, সলিড থাকে, লিকুইড থাকে, তাই না? এই জিনিসগুলো এখানে বলা আছে। অ্যাকচুয়ালি আমাদের শুরু হচ্ছে এখান থেকে, হার্মফুল ইফেক্ট অফ এয়ার অন প্রোডাক্ট কোয়ালিটি। এখন আমরা এয়ারের হার্মফুল ইফেক্ট করব। এখন এয়ারের হার্মফুল ইফেক্ট তো অনেক আছে। আমরা কি এখন বায়ু দূষণ নিয়ে আলোচনা করা, কি আমরা এই চ্যাপ্টারে কি আমরা সেগুলো আলোচনা করব? যে বায়ু দূষণের ফলে কি রোগ হয় সেগুলো নিয়ে কি আমরা আলোচনা করব? নো, আমাদের টার্গেটটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। আমরা ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি, দ্যাট মিনস ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে হ্যাম্পার হচ্ছে এই উপাদানগুলো থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ও কথা কি বুঝতে পারতেছো? ওকে, ফার্স্ট অফ অল প্রথমেই যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে হার্মফুল ইফেক্ট অফ ময়েশ্চার। তার মানে লিকুইডেরটা দিয়ে শুরু করলো, হার্মফুল ইফেক্ট অফ ময়েশ্চার। আচ্ছা, খেয়াল করে দেখো, ময়েশ্চার মানে কি তোমার মাথায় নিয়ে আসো? ময়েশ্চার মানে হচ্ছে ওয়াটার, তাই তো? তো ওয়াটার যদি থাকে, দেয়ার ইজ এ চান্স ফর হাইড্রোলাইসিস। ওয়াটার থাকলে হাইড্রোলাইসিস হবে। অক্সিডেশন হওয়ার চান্স থাকবে, কারণ ওয়াটার হচ্ছে একটা মিডিয়াম হিসেবে কাজ করবে। তখন যদিও অক্সিডেশন ঘটাবে অক্সিজেন, কিন্তু ময়েশ্চারের প্রেজেন্স থাকলে কি হবে? তোর বিক্রিয়াটা মানে ত্বরান্বিত হবে, আর রিঅ্যাকশনের রেট বেড়ে যাবে। কালার চেঞ্জ, খুবই স্বাভাবিক, কালার চেঞ্জ হবে। ডিজলিউশন, এটা তো পড়ছো তোমরা, যে ওয়াটার থাকলে ড্রাগটা কি হয়ে যেতে পারে? ডিজলভ হয়ে যেতে পারে। তো ডিজলভ হওয়াটাকে আমরা বলি হচ্ছে ডিজলিউশন। জেল ফর্মেশন হইতে পারে, লার্জার পার্টিকেল ফর্মেশন হতে পারে। 2-3টা পার্টিকেল একসাথে জোড়া দিলে কি হয়? পার্টিকেল বড় হয়ে যায় না? ওই যে শীত, এই তোমার বর্ষার সিজনে অনেক সময় দেখা যায় লবণের ইয়ের মধ্যে, কোষার মধ্যে দলা বেঁধে যায়, তাই না? অনেকগুলো পার্টিকেল একসাথে হলে দলা বেঁধে যায়। হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়াল যদি হয়, তাহলে সে কি করবে? ওয়াটার এরকম অ্যাবজর্ব করে এরকম দলা পাকায় থাকবে। কথা বুঝতে পারছো? এগুলোকে বলা হচ্ছে লার্জ পার্টিকেল ফর্মেশন। লাম্প ফর্ম করতে পারে। মাইক্রোবিয়াল গ্রোথ, আমি একদম প্রথম দিন তোমাদের বলেছিলাম যে মাইক্রোবিয়াল গ্রোথ হওয়ার জন্য দুইটা জিনিস আমাদের লাগে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা ম্যান্ডেটরি না, অনেক সময় না হলেও চলে, বাট ওয়াটারের প্রেজেন্স লাগবে। সো ময়েশ্চার থাকলে সেখানে দেয়ার ইজ এ চান্স টু প্রডিউস মাইক্রো অর্গানিজম। ওকে, আচ্ছা, আরো দুইটা আছে, বায়োফিল্ম ফর্মেশন আর একটা হচ্ছে এন্ডোটক্সিন কন্টামিনেশন। বায়োফিল্ম মানে হচ্ছে কি, ধরো তোমার একটা ওই যে ছত্রাক জন্মায় না, তুমি একটা ফল বা কিছু একটা ইয়ে রেখে দাও, তার গায়ে দিয়ে সাদা সাদা ইয়া জন্মাইতে দেখছো না নিশ্চয়ই? তাহলে দেখো ওইটাকে একটা ফিল্মের মতো আবরণ হয়েছে না জিনিসটা, কিন্তু সেটা কি, ওইটা কি মানে ওই ফিল্মটা কি মানে জীবন্ত ফিল্ম, তো মানে কোনো একটা ছত্রাক হতে পারে, কোনো একটা ব্যাকটেরিয়া হতে পারে, তার মানে বায়োলজিক্যাল ফিল্ম। এই জন্য এটাকে বলা হয় আসলে
বায়োফিল্ম, এবং সেটাও কি ওই ময়েশ্চারের প্রেজেন্স আসলেই এই বায়োফিল্মটা প্রডিউস হয়। আরেকটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে এন্ডোটক্সিন। আমরা জানি ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যেখানেই থাকবে সেখানেই কি হবে, এন্ডোটক্সিন তৈরি হবে। তারপরে এটা তুমি সেকেন্ডারি ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, ময়েশ্চার আছে বলে মাইক্রো অর্গানিজম গ্রো করছে, আর মাইক্রো অর্গানিজম আছে বলেই সেখানে এন্ডোটক্সিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে হার্মফুল ইফেক্ট অফ ময়েশ্চার, এটা টোটাল কয়টা পয়েন্ট এখানে পাইলাম? 10টা। এই 10টা পয়েন্টকে তুমি একটু ক্যাটাগরি করো তো, খেয়াল করে দেখো এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, আর একটা হচ্ছে মাইক্রোবিয়াল চেঞ্জ। হিসাবটা দেখো, হাইড্রোলাইসিস এটা ফিজিক্যাল না কেমিক্যাল? হাইড্রোলাইসিস কি রিঅ্যাকশন না? কেমিক্যাল চেঞ্জ। অক্সিডেশন কেমিক্যাল চেঞ্জ। কালার চেঞ্জ এটা ফিজিক্যাল চেঞ্জ। রিজলিউশন ফিজিক্যাল চেঞ্জ। বুঝছো না? আবার দেখো মাইক্রোবিয়াল গ্রোথ এটা কি? মাইক্রোবিয়াল চেঞ্জ। এখানে দেখো এই যে কেমিক্যাল চেঞ্জ ডিউ টু ময়েশ্চার, হাইড্রোলাইসিস আর অক্সিডেশন। এরপরে ফিজিক্যাল চেঞ্জ ওই যে কালার চেঞ্জ, ড্রাগ রিজলিউশন, জেল ফর্মেশন, লার্জার পার্টিকেল ফর্মেশন, লাভ ফর্মেশন, কেক ফর্মেশন। আর লাস্টে আছে হচ্ছে মাইক্রোবিয়াল চেঞ্জ ডিউ টু ময়েশ্চার, মাইক্রোবিয়াল গ্রোথ, বায়োফিল্ম আর হচ্ছে এন্ডোটক্সিন। তারপরে তুমি যদি ওই ছকটা পড়ো আলটিমেটলি তোমার এটা হবে। এখন যদি পরীক্ষায় আসেন তাহলে তুমি কি ছক দিবা, এই দিবা, আলাদা করে দেওয়ার দরকার নেই, তুমি শুধু ডেসক্রিপশনটা লিখো তাহলেই হচ্ছে। যেমন এখানে দেখো এক্সাম্পলগুলো এখানে যদি থাকে ভালো, না থাকলে তুমি এক্সাম্পলগুলো এখান থেকে নিয়ে আসো তাহলেই হবে। এটার মধ্যে দেখো এক্সাম্পল দেওয়া আছে, কিছু স্পেসিফিক দেওয়া আছে। যেগুলো ধরো লেখা আছে এনি পাউডার, এটা তো এক্সাম্পল না, যে কোনো পাউডার নিতে পারে। বাট যেগুলো স্পেসিফিক দাও, ধরো অ্যাসপিরিন, হাইড্রোলাইসিসের এক্সাম্পল অ্যাসপিরিন, এটা কিন্তু আমরা জানি। হাইড্রোলাইসিসে অ্যাসপিরিন স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে, তাই না? এটা কিন্তু জানি, এটা কমন একটা এক্সাম্পল। সো এখান থেকে এক্সাম্পলগুলো দেখে এই যে রিঅ্যাকশন দিয়ে দেখাতে হবে, নট নেসেসারি কিভাবে দেখাও, বাট তোমাকে জিনিসটা বুঝাতে পারলেই হবে। কথা কি ক্লিয়ার? তারপর আমরা ময়েশ্চারের ফলে কি কি সমস্যা হতে পারে বুঝলাম। নেক্সট আসো, হার্মফুল ইফেক্ট অফ ডাস্ট, মানে ধুলাবালি বা পার্টিকেল যদি থাকে তাহলে আবার কি ক্ষতি হতে পারে। এখানেও দেখো 7টা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টটা দেখো তো, সেডিমেন্টেশন ইন লিকুইড। সিরাপের মধ্যে যদি ধুলাবালি থাকে সেটা কি নিচে সেটেল ডাউন হবে না আস্তে আস্তে। সিরাপ তো সেডিমেন্ট করার কথা ছিল না, ছিল সাসপেনশন সেডিমেন্ট করে। সিরাপ কি সেডিমেন্ট করে? কিন্তু তুমি যদি দেখো সিরাপের মধ্যে কিছু একটা সেডিমেন্ট করছে তাহলে কি বুঝতে হবে? ডাস্ট। ওখানে ডাস্ট আছে, ডাস্ট যদি থাকে তাহলে সেই সলিউশনটা কি হয়? টার্বিড হয় না, ঘোলা হয়ে যায়। তারপরে এটা একটা তোমার হার্মফুল ইফেক্ট। কালার চেঞ্জ হয়ে টার্বিড হলে মানে তার কালার চেঞ্জ হয়ে গেল। কালারের সাথে ফ্লেভার চেঞ্জ হয়ে যেতে পারে। মাইক্রোবিয়াল গ্রোথটা এখানেও আসবে। কেন আসবে? আমরা জানি যে মাইক্রোবিয়াল গ্রোথ হওয়ার জন্য একটা সাপোর্ট দরকার হয়। এখানকার ডাস্ট পার্টিকেলগুলো তার সলিড সাপোর্ট হিসেবে কাজ করবে। তার মানে মাইক্রোবিয়াল গ্রোথটা ওইটাকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে তোমার মনে করো কলোনি ফর্ম করা শুরু করবে। কথা কি বুঝতে পারতেছো? তার মানে এই সলিড পার্টিকেলটা তার কি সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা। আর মাইক্রোবিয়াল গ্রোথ আসলে বাকি তিনটা কমন, ওই যে আগের মতোই। আগের মাইক্রোবিয়াল গ্রোথের সাথে কি কি ছিল? বায়োফিল্ম ছিল, এন্ডোটক্সিন ছিল, তাই না? এখানে ওই তিনটা জিনিস দেখো, তুমি যদি একটু মানে টেকনিক করে পড়ো তাহলে কিন্তু মুখস্থ করতে কোনো একটা কষ্ট হবে না এখানে। ওকে, এটাও সেম, এই পরে ডেসক্রিপশন দেওয়া আছে প্রত্যেকটা। এরপরে আমরা এবার আসবো হচ্ছে হার্মফুল ইফেক্ট অফ হিট এন্ড লাইট। হিট এন্ড লাইট। এখন হিটটাকে আমরা দুইটা টেম্পারেচারে ডিভাইড করে নিব। একটা হচ্ছে অনেক বেশি টেম্পারেচার, আর একটা হচ্ছে অ্যারাউন্ড বডি টেম্পারেচার। অনেক বেশি টেম্পারেচার যদি হয় সেক্ষেত্রে কি হওয়ার চান্স থাকে? ড্রাগ ডিগ্রেডেশন হয়ে যাওয়ার চান্স থাকে না? বেশি হিট দিলে কি হয়? ড্রাগ ভেঙে যাবে না? আর যদি কম হিট হয় সেক্ষেত্রে মাইক্রোবিয়াল গ্রোথের জন্য টেম্পারেচার কত লাগে? 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে না? তার মানে হিটের ফলে এই দুইটা ইফেক্ট হতে পারে। আর লাইটের প্রভাবে কি হয়? ফটো ডিগ্রেডেশন। নিফেডিপিন কমন একটা एग्जांपल। নিফেডিপিনের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলাই ফটো ডিগ্রেড হতে পারে। এজন্য নিফেডিপিনের প্যাকেটে দেখো ওই যে অন্য রকমের প্যাকেট দেওয়া থাকে, ট্রান্সপারেন্ট প্যাকেট এখানে থাকে না। কথা বুঝতে পারছো? ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, যে কোনো কিছু। সো এটা একটা জাস্ট দেখো সুন্দর করে ডেসক্রাইব করে দিয়েছে। এবার আসো আমরা মোটামুটি আর এটাই লাস্ট টপিক, এয়ারের কোয়ালিটি। এয়ারের কোয়ালিটি অনুযায়ী আমরা প্রোডাক্টের কোয়ালিটি মানে
আমার একটা রুমের মধ্যে আমি প্রোডাক্ট বানাইতেছি, তাহলে সেই প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চয়ই তার আশেপাশে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করবে, এটা তো আমরা বুঝি, তাই না? সো ওই এয়ারের কোয়ালিটি কেমন, দ্যাট উইল ডিটারমাইন ইয়োর প্রোডাক্টের কোয়ালিটি, তাই না? সো আমরা এখানে কি করব, একটা মোটামুটি 6টা প্যারামিটার আছে, তুমি 6টা প্যারামিটার মাথায় রাখো। জাস্ট এটা একটা ডিফারেন্স যে নরমাল এয়ার এন্ড কন্ডিশন এয়ার। কন্ডিশন এয়ার মানে কি, যে বাতাসটাকে আমি ওই যে ছেঁকে তারপরে রুমে পাঠাই বলছিলাম না আমরা প্রথম দিনে, আমি তো নর্মাল বাতাস তো ওই কি বলে ফার্মা ইন্ডাস্ট্রির রুমে আমি নর্মাল বাতাস ইউজ করতে পারি না, বাতাসটাকে প্রসেস করে নিয়ে আসতে হয়, এই জন্য তো আমরা এইচভ্যাক সিস্টেম করতেছি, তাই তো? ওই বাতাসটাকে বলা হয় হচ্ছে কন্ডিশন এয়ার। আরেকটা আছে নরমাল এয়ার। তাহলে এই দুটো এয়ারের মধ্যে পার্থক্য কি, যদি তোমাকে পরীক্ষায় পার্থক্য চাওয়া হয়, পার্থক্য লেখার সবথেকে ভালো উপায় হচ্ছে কি, এরকম তুমি আগে একটা প্যারামিটার সাজায়, তাহলে দেখবা পার্থক্য তোমার জন্য ইজি হয়ে যায়। তুমি যত বড় বড় পার্থক্য লিখো না কেন, প্রত্যেকটাকে তুমি যদি কিওয়ার্ড দিয়ে ভাগ করো, তাহলে দেখবা কিওয়ার্ড গুলো মুখস্থ রাখলে তুমি পার্থক্য বলে দিতে পারতেছো। যেমন দেখো এখানে তাকায় দেখো, আমি যদি পিউরিটির কথা মাথায় রাখি, পিউরিটির কথা চিন্তা করো, তাহলে কন্ডিশন এয়ার কি পিওর হবে, আর নরমাল এয়ার ইমপিউর। আমি যদি স্ট্যাবিলিটির কথা চিন্তা করি, এটা স্ট্যাবল হবে, এটা আনস্ট্যাবল হবে, তাই না? তারপরে তুমি পটেনসির কথা চিন্তা করো, এটার পটেনসি বেশি হবে, এটা অপটিমাম, আর এটা লেস কম হবে। এফিকেসি, এটা হবে অ্যাক্টিভ, এটা হবে ইনঅ্যাক্টিভ। এখানে যে প্রোডাক্টটা পাও তুমি তৈরি করবা সেটা অ্যাক্টিভ থাকবে। সেফটি, এটা সেফ, এটা হার্মফুল। অ্যাকসেপ্টেবিলিটি, এটা অ্যাকসেপ্টেবল, এটা আনঅ্যাকসেপ্টেবল। দ্যাট মিন্স তুমি যদি এই 6টা পয়েন্ট মনে রাখতে পারো, তাহলে তোমার এই পার্থক্য তোমার জন্য একটু ইজি। তো পরীক্ষায় যদি চাওয়া হয় ডিফারেন্সিয়েট বিটুইন কি কন্ডিশন এয়ার এন্ড নরমাল এয়ার, লিখে যাবে না? যদি এইভাবে প্রশ্ন চাওয়া হয় তাহলে তো শুধু ছক করে দিয়ে দিবা। বাট আমি যদি বলি যে ডিফারেন্সিয়েট না করে, আমি যদি তোমাকে একটা তুলনামূলক আলোচনা করতে বলি, তুমি একটা ডিসকাশন লিখো এটার উপরে, তাহলে কি তুমি পার্থক্য দিবা তখন? না। সেটা কিভাবে লিখবা এখানে বলে দেওয়া আছে। ওই 6টা পয়েন্টটাকে মোটামুটি 5টা পয়েন্টের আলোকে এখানে বর্ণনা করা আছে। যেমন কি নরমাল এয়ার মে মেক ইওর প্রোডাক্ট ইমপিওর, এটা কিসের উপর আলোচনা করা হয়েছে? পিউরিটি নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? সো এখানে কিছু एग्जांपल দিয়ে একটা পাবা, এই পিউরিটি নিয়ে আলোচনা করা হয়েছে। সেকেন্ড, নরমাল এয়ার মে মেক ইওর প্রোডাক্ট আনস্টেবল, এটা কি নিয়ে আলোচনা করা হয়েছে? স্টেবিলিটি নিয়ে আলোচনা করা হয়েছে। থার্ড নাম্বারটা দেখো, নরমাল এয়ার মে মেক ইওর প্রোডাক্ট লেস ইফেক্টিভ, এফিকেসি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, তাই না? 4 নাম্বার, মে নট বি সেফ, মানে সেফটি, এটা হচ্ছে সেফটি নিয়ে আলোচনা করা হচ্ছে। আর লাস্ট এটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে আলোচনা করা হচ্ছে। এই কিন্তু শেষ। তারপরে এই পার্টটা আমাদের সবথেকে ছোট একটা পার্ট, এবং এখান থেকে তোমাদের যেহেতু আগামী রবিবারে হচ্ছে ক্লাস টেস্ট, সোমবারে পরে তো তখন বলবো স্যার ঈদের আগে, ঈদের পরে পরের আমরা ক্লাস পাবো কয় উইক? আর 3 উইক। আমার সমস্যা নাই, কারণ আমি তো ভিডিওর আগে একটা নেবো, ভিডিওর পরে একটা নেবো, সো আমার অসুবিধা নেই। কিন্তু পরে যদি আবার এমন হয় যে স্যার তাহলে কিন্তু হবে না, মানে আগেই দিয়ে দিতে হবে, ভিডিওর আগে অসুবিধা নেই। স্যার এই সেকশনে কবে হচ্ছে? হ্যাঁ, এই সেকশনের সিরিটা কবে হচ্ছে? এই সেকশনটা তো আচ্ছা, তোমাদের এই সেকশনে কি আলাদা? ওদের দিয়ে আলাদা নাকি? আচ্ছা, ওদের সঙ্গে আমি ওদেরকে সোমবারের কথাই বলছি অবশ্য। সিরিজ সিলেবাস প্রথম তিনটা 4 নাম্বারটা যেটা পড়াবো ওটা কি বলা আছে। আর প্রশ্নের ধরন তো বলেই দিছিলাম, প্রশ্নের ধরন হবে আগের মতোই, আমার পরীক্ষাতে তোমরা দিছোই, শর্ট কোশ্চেন থাকবে এবং ম্যাথ থাকবে একটা অবশ্যই, আর হয়তো একটা বড় কোশ্চেন থাকতে পারে। দ্যাট মিন্স টোটাল 10 মার্কসের কোশ্চেন থাকবে আর কি। ওই 10 মার্কস থেকে আমাদের হচ্ছে ওটাকে আমরা 20 তে কনভার্ট করে নিব। ওকে ওকে।